আসসালামু আলাইকুম বন্ধুরা, ভায়োগল্প স্টুডিওর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই প্রস্তুত আজকের এই গা ছমছমে অভিজ্ঞতার জন্য। দিনের সব কাজ শেষ করে ঘরের দরজা বন্ধ করে হেডফোনটা কানে লাগিয়ে নিন, কারণ আজকের গল্পটা শুধু ভয় দেখাবে না, আপনাদের ভালোবাসার বিশ্বাসকেও নাড়িয়ে দেবে। গল্পটা এমন এক জুটির যাদের ভালোবাসা ছিল স্বপ্নের মতো সুন্দর, কিন্তু কি হয় যখন সেই ভালোবাসার সংসারে পা রাখে এক অভিশপ্ত অতীত? কি হয় যখন একটা নিষ্পাপ খেলনা হয়ে ওঠে বিভীষিকার কারণ? চলুন আজ আমরা ডুব দিই আর্য আর রিয়ার জীবনে, আর সাক্ষী থাকি এক ভয়ঙ্কর পরিণতির। গল্পের নাম অভিশপ্ত পুতুল। নতুন সূচনা। আর্য আর রিয়ার ভালোবাসার গল্পটা ছিল ঠিক যেন সিনেমার মতো। ইউনিভার্সিটির প্রথম দিন থেকে শুরু হওয়া বন্ধুত্ব কবে যে গভীর প্রেমে পরিণত হয়েছিল তা তারা নিজেরাও ঠিকঠাক বলতে পারে না। আর্য ছিল একজন লেখক, শব্দের জাদুকর। তার কল্পনার জগতে সে অনায়াসে ঘুরে বেড়াত। আর রিয়া ছিল বাস্তববাদী, গোছানো স্বভাবের মেয়ে। একটা বহুজাতিক সংস্থায় উঁচু পদে চাকরি করত সে। দুজনের জগৎ আলাদা হলেও তাদের হৃদয় এক সুতোয় বাঁধা ছিল। বিয়ের পর ওরা দুজন মিলে কলকাতার এক প্রান্তে একটা সুন্দর পুরনো দিনের ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। উঁচু সিলিং, বড় বড় জানালা আর ছোট্ট একটা বারান্দা। ফ্ল্যাটটা দেখেই দুজনের পছন্দ হয়ে গিয়েছিল। নতুন সংসার গোছানোর উত্তেজনা আর একে অপরের সঙ্গ তাদের জীবনটা ছিল পরিপূর্ণ। আর্য তার নতুন উপন্যাসের কাজে ডুবে থাকত, আর রিয়া অফিস থেকে ফিরে এসে আর্যের জন্য অপেক্ষা করত। তাদের ছোট্ট সংসারে আনন্দের কোনো কমতি ছিল না। একদিন অফিস থেকে ফেরার পথে রিয়ার চোখ পড়ল এক পুরনো অ্যান্টিকের দোকানে। দোকানটা বেশ অদ্ভুত, ধুলো মাখা আর স্যাঁতস্যাঁতে। ভেতরে টিম টিম করে জ্বলছে একটা হলুদ বাল্ব। রিয়া বরাবরই পুরনো জিনিস ভালোবাসত। সে কৌতূহলবশত দোকানে ঢুকে পড়ল। দোকানের এক কোণায় কাঁচের আলমারির ভেতরে রাখা একটা পোর্সেলিনের পুতুলের ওপর তার চোখ আটকে গেল। পুতুলটা ছিল অসাধারণ সুন্দর। পরনে ভিক্টোরিয়ান ধাঁচের গোলাপি ফ্রক, মাথায় সোনালি চুল আর নীল কাঁচের মতো দুটো চোখ। কিন্তু সেই সুন্দর মুখের আড়ালে কোথায় যেন লুকিয়েছিল এক গভীর বিষণ্ণতা। পুতুলটা চোখের দিকে তাকালে মনে হচ্ছিল সে যেন কত শত বছরের কষ্ট বুকে চেপে রেখেছে। রিয়া মুহূর্তের মধ্যে পুতুলটার প্রেমে পড়ে গেল। দামটা একটু বেশি হলেও সে কোনোভাবে দরাদরি করে পুতুলটা কিনে ফেলল। বাড়িতে ফিরে সে উত্তেজনার সাথে আর্যকে পুতুলটা দেখালো। দেখো আর্য, কি সুন্দর না, আমাদের বসার ঘরের শোকেসটায় দারুণ মানাবে। আর্য পুতুলটার দিকে তাকালো। তার কেন জানি না পুতুলটার চোখ দুটো দেখে একটা অস্বস্তি হলো। মনে হলো ওই কাঁচের চোখে কোনো প্রাণ না থাকলেও একটা শীতল দৃষ্টি যেন তাকে বিদ্ধ করছে। সে বলল, সুন্দর তো বটেই, কিন্তু একটু কেমন যেন অদ্ভুত লাগছে না? রিয়া হাসল। ধুর, তুমি তো সব কিছুতেই গল্প খুঁজে বেড়াও। এটা শুধু একটা পুতুল। আমি এর নাম দিলাম মলিনা। রিয়া পরম যত্নে পুতুলটাকে তাদের বসার ঘরের সবচেয়ে সুন্দর জায়গায় সাজিয়ে রাখল। সেই রাতটা ছিল অন্য রাতের মতোই স্বাভাবিক, কিন্তু মাঝ রাতে হঠাৎ আর্যের ঘুম ভেঙে গেল। তার মনে হলো পাশের ঘর থেকে কেউ যেন ফিসফিস করে কথা বলছে। সে কান খাড়া করল। শব্দটা এতই ক্ষীণ যে ঠিক মতো বোঝা যাচ্ছে না। সে ভাবল হয়তো মনের ভুল। রিয়া পাশে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আর্য আবার ঘুমোতে চেষ্টা করল, কিন্তু সেই অস্বস্তিটা তার মন থেকে গেল না।
ছায়া। পরের কয়েকদিন ভালোভাবেই কাটল, কিন্তু আর্যের মনের ভেতর সেই খচখচানিটা রয়ে গেছিল। সে প্রায়ই অনুভব করত, যখন সে একা থাকে তখন কেউ যেন তাকে দেখছে। মাঝে মাঝে তার মনে হতো শোকেসে রাখা মলিনা নামের পুতুলটা যেন তার দিকেই তাকিয়ে আছে। সে রিয়াকে ব্যাপারটা বলার চেষ্টা করেছিল, কিন্তু রিয়া হেসে উড়িয়ে দিয়েছিল। আর্য, তুমি বেশি ভাবছ। নতুন উপন্যাসের চাপটা তোমার মাথায় আসর ফেলছে। আর্য নিজেও সেটাই বিশ্বাস করার চেষ্টা করল, কিন্তু ঘটনাগুলো ক্রমশ বাড়তে লাগল। একদিন বিকেলে আর্য লেখার টেবিলে বসে কাজ করছিল। রিয়া তখনও অফিস থেকে ফেরেনি। হঠাৎ সে রান্নাঘর থেকে একটা চামচ পড়ার শব্দ পেল। সে উঠে গিয়ে দেখল মেঝেতে একটা চামচ পড়ে আছে, কিন্তু রান্নাঘরের জানলা দরজা সব বন্ধ। হাওয়া আসার কোনো প্রশ্নই নেই। সে চামচটা তুলে রেখে আবার নিজের কাজে মন দিল। কিছুক্ষণ পর সে আবার একটা শব্দ পেল। এবার মনে হলো বসার ঘর থেকে কেউ যেন হাসছে, একটা বাচ্চার খিলখিল হাসির শব্দ। আর্যের বুকের ভেতরটা ধক করে উঠল। সে দ্রুত বসার ঘরে গেল। ঘরটা ফাঁকা, নিস্তব্ধ, কিন্তু তার চোখ পড়ল শোকেসের ওপর। মলিনা পুতুলটা আগের জায়গায় নেই। সেটা শোকেসের কিনারা ঘেঁষে এমনভাবে রাখা যেন এক্ষুনি পড়ে যাবে। আর তার মুখের ভঙ্গিটাও যেন বদলে গেছে। সেই বিষণ্ণতার জায়গায় ফুটে উঠেছে এক বিদ্রূপের হাসি। আর যে সারা শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে কাঁপা কাঁপা হাতে পুতুলটাকে আবার আগের জায়গায় রাখল। তার মনে হচ্ছিল সে পাগল হয়ে যাচ্ছে। রাতে রিয়া ফিরলে আর্য তাকে সবটা খুলে বলল। রিয়া এবার একটু বিরক্ত হলো। আর্য, প্লিজ, একটা জড়ো পুতুলকে নিয়ে তুমি বাড়াবাড়ি করছো। হয়তো তুমি অন্যমনস্ক ছিলে, তাই খেয়াল করনি ওটা কিভাবে রাখা ছিল। আর্য বুঝতে পারল রিয়া তাকে বিশ্বাস করছে না। তাদের মধ্যে একটা সূক্ষ্ম দূরত্ব তৈরি হতে শুরু করল। রিয়া ক্রমশ মলিনা পুতুলের প্রতি আরও বেশি আসক্ত হয়ে পড়ছিল। সে রোজ পুতুলটাকে পরিষ্কার করত, তার সাথে কথা বলতো যেন মলিনা কোনো জীবন্ত সত্তা। আর্যের কাছে এই ব্যবহারটা খুব অস্বাভাবিক লাগত। একদিন রাতে আর্যের ঘুম ভেঙে গেল। সে দেখল রিয়া বিছানায় নেই। সে চিন্তিত হয়ে বসার ঘরে গিয়ে দেখল রিয়া শোকেসের সামনে দাঁড়িয়ে আছে আর ফিসফিস করে মলিনাকে কিছু বলছে। তোকে কেউ আমাদের থেকে আলাদা করতে পারবে না মলিনা, কেউ না। আর যে শিরদান্ডা দিয়ে একটা ভয়ের স্রোত নেমে গেল। সে রিয়ার কাঁধে হাত রাখতেই রিয়া চমকে উঠল। তার চোখ দুটো ছিল অস্বাভাবিক রকমের লাল। সে ক্রুদ্ধ দৃষ্টিতে আর্যের দিকে তাকিয়ে বলল, তুমি এখানে কি করছো? যাও, এখান থেকে যাও। আর্য হতভম্ব হয়ে গেল। এই রিয়াকে সে চেনে না। তার মিষ্টি ভালোবাসার রিয়া যেন কোথায় হারিয়ে গেছে। সে বুঝতে পারল এই সব কিছুর পেছনে ওই পুতুলটারই হাত আছে। সন্ধান। আর্য ঠিক করল তাকে এই রহস্যের গভীরে যেতে হবে। সে আর নিজের অনুভূতিকে মনের ভুল বলে উড়িয়ে দিতে রাজি নয়। পরদিন সকালে রিয়া অফিস বেরিয়ে যাবার পর সে আবার সেই অ্যান্টিকের দোকানে গেল। দোকানের মালিক, এক বয়স্ক ভদ্রলোক, তাকে দেখে চিনতে পারলেন। কি ব্যাপার যুবক, আবার কিছু লাগবে? আমি কয়েকদিন আগে আপনার দোকান থেকে একটা পোর্সেলিনের পুতুল কিনেছিলাম। ওই পুতুলটার ব্যাপারে আমি কিছু জানতে চাই। ভদ্রলোকের মুখের হাসিটা মিলিয়ে গেল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানতাম আপনি একদিন ফিরে আসবেন। বসুন। তিনি যা বললেন তা শোনার জন্য আর্য প্রস্তুত ছিল না। আজ থেকে প্রায় 50 বছর আগে এই শহরে এক ধনী পরিবার থাকত। তাদের একটিই মেয়ে ছিল, নাম মিতু। মিতু ছিল খুব একাকী। তার বাবা মা নিজেদের কাজ নিয়ে এত ব্যস্ত থাকতেন যে মেয়ের দিকে নজর দেওয়ার সময় পেতেন না। মিতুর একমাত্র বন্ধু ছিল
তার প্রিয় পোর্সেলিনের পুতুলটা, যাকে সে মলিনা বলে ডাকত। মিতু তার সব সুখ দুঃখ, সব কথা ওই পুতুলটাকেই বলতো। একদিন মিতুর খুব জ্বর এলো, কিন্তু তার বাবা মা ব্যবসার কাজে শহরের বাইরে ছিলেন। বাড়ির কাজের লোকেরাও তেমন গুরুত্ব দেয়নি। অবহেলা আর বিনা চিকিৎসায় ছোট্ট মিতু মারা যায়। মৃত্যুর সময়ও সে তার প্রিয় মলিনা পুতুলটাকে বুকে জড়িয়ে রেখেছিল। ভদ্রলোক বললেন, লোকে বলে মিতুর অতৃপ্ত আত্মা ওই পুতুলের মধ্যেই থেকে গেছে। তার একাকিত্ব, তার অভিমান, তার কষ্ট সব কিছু ওই পুতুলের মধ্যে মিশে আছে। যেই ওই পুতুলটাকে নিজের কাছে রাখে, মিতুর আত্মা তাকেই নিজের মা বলে মনে করে, আর সে তার মাকে কারোর সাথে ভাগ করে নিতে চায় না। সে চায় যে তার মা যেন শুধু তাকেই ভালোবাসে। তাই সে বাকি সবাইকে দূরে সরিয়ে দেয়, ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। তিনি আরও জানালেন, এর আগেও অনেকে পুতুলটা কিনে নিয়ে গিয়েছিল, কিন্তু কিছুদিন পরই ভয়ে ফেরত দিয়ে গেছে। কেউ কেউ মানসিক ভারসাম্য পর্যন্ত হারিয়েছে। আর্যের কাছে এখন সবকিছু পরিষ্কার। রিয়া কেন এমন অদ্ভুত আচরণ করছে, কেন সে আর্যকে শত্রু মনে করছে, সবকিছুর কারণ ওই অভিশপ্ত পুতুল। তার ভালোবাসার রিয়া এক ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে। তাকে যে কোনো মূল্যে রিয়াকে বাঁচাতে হবে। লড়াই। যখন আর্য বাড়ি ফিরল, তখন সন্ধে হয়ে গেছে। ফ্ল্যাটের দরজা খুলতেই একটা বরফ শীতল হাওয়া তাকে ধাক্কা দিল। সারা বাড়ি অন্ধকার, শুধু বসার ঘর থেকে একটা টিমটিমে আলো আসছে। আর্য বুঝতে পারল অশুভ শক্তিটা আজ তার চূড়ান্ত রূপ দেখানোর জন্য প্রস্তুত। সে ধীর পায়ে বসার ঘরের দিকে এগিয়ে গেল। ঘরের মাঝখানে একটা মোমবাতি জ্বলছে, আর তার সামনে মেঝেতে বসে আছে রিয়া। তার কোলে সেই সর্বনাশা পুতুল মলিনা। রিয়া এক দৃষ্টে পুতুলটার দিকে তাকিয়ে আছে, আর বিড় বিড় করে কি সব যেন বলছে। তার কণ্ঠস্বরটা স্বাভাবিক নয়, কেমন যেন ভাঙা, যান্ত্রিক। আর্য। আর্য চমকে উঠল। এটা রিয়ার গলা নয়, এটা একটা ছোট্ট মেয়ের কান্না মিশ্রিত কণ্ঠস্বর। তুমি আবার এসেছো, তুমি আমার মাকে তোমার থেকে কেড়ে নিতে এসেছো, আমি তোমাকে ছাড়ব না। হঠাৎ ঘরের সমস্ত জানলা দরজা সশব্দে বন্ধ হয়ে গেল। আলো আন্ধারিতে আর্য দেখল রিয়ার কোলে থাকা পুতুলটার মাথাটা ধীরে ধীরে তার দিকে ঘুরছে। পুতুলটার কাঁচের চোখে এখন আর বিষণ্ণতা নেই, সেখানে জ্বলছে লাল আভা। তার ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক বিভৎস হাসি। রিয়া, রিয়া, আমার কথা শোনো। আর চিৎকার করে উঠল, তুমি রিয়া, তুমি আমার ভালোবাসা। ওই পুতুলটা তোমাকে নিয়ন্ত্রণ করছে, ওটাকে ফেলে দাও। রিয়া অথবা রিয়ার শরীরটাকে ব্যবহার করা মিতুর আত্মা হিংস্রভাবে মাথা নাড়ল। না, ও আমার মা, তুমি চলে যাও না।